ভারত নিজেকে বিশ্বগুরু দাবি করে। ভারতের বিজেপি সরকার এবং বিজেপি পন্থীরা মোদিকে বিশ্বগুরু হিসেবে প্রেজেন্ট করে। অথচ ভারতের নিজেদের নাগরিককে নিরাপত্তা দেওয়ার মতন সক্ষমতা নেই ভারতের। ভারত দাবি করে যে নিরাপত্তা পরিষদের যে 5টা দেশ আছে 6 নম্বর দেশ হিসেবে তাদেরও থাকা উচিত। অথচ তারা তাদের নিজেদের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না। এটা এখন আন্তর্জাতিকভাবে সিল মারা হইল এবং ইসরায়েল এই সিলটা মেরে দিল গতকালকে। মণিপুরে যেই ইনসার্জেন্সি চলতেছে, মণিপুরে যে গত 2023 থেকে 2026 পর্যন্ত শত শত মানুষ মারা গেছে, শত শত নারী ধর্ষিত হয়েছে বিচ্ছিন্নতাবাদী সংঘাতের কারণে, সেটাকে আন্তর্জাতিক একটা রূপ দিল হচ্ছে গতকালকে ইসরায়েল। গতকালকে ইসরায়েল তাদের যে ইহুদিরা আছে মণিপুরে, বেনি মোসাই গোত্রের, তাদের 260 জনকে এয়ারলিফট করে নিয়ে গেছে। কারণ কেন? ভারত তাদের নিরাপত্তা দিতে পারতেছে না। দীর্ঘ 3 বছর থেকে শত শত মানুষ মারা যাচ্ছে, ভারত এই ইনসার্জেন্সি কন্ট্রোল করার মতন ক্ষমতা রাখে না। এটা এখন কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। অবশ্যই বর্তমান সরকারকে, ভারতের বর্তমান সরকারকে, ভারতের নাগরিকদেরকে এর একটা জবাব চাওয়া উচিত। এখন দেখবেন আগামী 1 মাস 2 মাসের মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো এটাকেও রেফারেন্স হিসেবে ইউজ করবে যে ইসরায়েল ইহুদিদেরকে বাঁচানোর জন্য ওখান থেকে নিয়ে আসছে, কারণ ভারতের ইহুদিরা নিরাপদ না ভারতে, বা ভারতের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সরকার। এটাই হবে কিন্তু। চলেন আরেকটু ডিটেলসটা শুনি এখানকার সমস্যাটা কী। সাথে থাকবেন, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মণিপুরে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে, যে মানবিক বিপর্যয় ঘটতেছে এবং যে সংঘর্ষ চলতেছে, এটা শুরু কিন্তু সেই 1947 সাল থেকে। 18ই এপ্রিল 1947 সালে জওহরলাল নেহরু একটা বিতর্কিত ভাষণ দেয়। বিতর্কিত ভাষণটা কি? তার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যেসব রাজ্য ভারতভুক্ত হতে রাজি হবে না তাদের শত্রু রাষ্ট্র ও ভারতের শত্রু বিবেচনা করা হবে এবং তাদের পরিণাম ভোগ করতে হবে। তার এই ঘোষণার পরে ভারতের বর্তমানে যে ভারত রাষ্ট্রটা আছে, দেশটা আছে, সেটার প্রায় 580-র অধিক রাজ্য, ছোট ছোট রাজ্য যেগুলো বিভিন্ন রাজাদের দ্বারা শাসিত ছিল, তাদের তো নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না এবং আয়তনেও তারা ক্ষুদ্র ক্ষুদ্র ছিল, তারা কিন্তু অনেকটা ভয়েই ভারতের সাথে যুক্ত হয়ে যায় নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে। কেউ কেউ অর্থনৈতিক কারণে, কেউ কেউ ভয়ে, কেউ কেউ আরও ভালো সুবিধা হবে, আরও বড় একটা দেশ তৈরি হবে সেই উদ্দেশ্যে একত্রিত হয়। কিন্তু মণিপুরে সমস্যা তৈরি হয় ব্যাপক, কারণ মণিপুরের অধিকাংশ সাধারণ জনগণই আসলে চাইতেছিল না যে তারা ভারতের সাথে যুক্ত হবে। তারা চাচ্ছিল যে তারা নিজেরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করবে। এখন ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেল, কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরে সাধারণ জনগণদের একটা বড় অংশ কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা চীনের সাহায্যে নিয়ে পিপলস লিবারেশন আর্মি গঠন করে। এই সেখান থেকেই কিন্তু সংঘাতের শুরু। এরা হচ্ছে মূলত বিচ্ছিন্নতাবাদী সংগঠন। দেখেন, সেটা বোঝার আগে আরেকটু বুঝেন, সেটা হচ্ছে এই ম্যাপটাতে আসি, তাহলে আরেকটু ডিটেলস হবে। ম্যাপটা হচ্ছে যে বাংলাদেশ তো দেখতেছেন, বাংলাদেশের পাশেই কিন্তু সীমান্তবর্তী প্রদেশ ভারতের হচ্ছে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড এগুলো, আর একদম উপরে আছে অরুণাচল প্রদেশ। আর এই আসাম আর মিজোরামের ঠিক উপরে আছে মণিপুর। মণিপুরের সাথে বর্ডার কোনগুলো প্রদেশের? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম প্রদেশ এবং মিজোরাম, এবং আরেকটা বর্ডার হচ্ছে বার্মার সাথে যুক্ত। এই মণিপুরের যে মানে ভৌগোলিক অবস্থান, তার যে জিওগ্রাফিক্যাল বিষয়টা, এটা কিন্তু বেশ জটিল। এর সম্পূর্ণ আয়তনের মাত্র 11% হচ্ছে সমতল ভূমি। এই সমতল ভূমিটাতে মূলত মেথাই সম্প্রদায়ের লোকরা বাস করে। আর যে 89% আছে, 89% মানুষ কিন্তু পাহাড়ে বসবাস করে, পাহাড়ে জঙ্গলে, তাদেরকে বলা হয় কুকি। এই সংঘাতটা মূলত এখন বিচ্ছিন্নতাবাদী ভার্সেস ইন্ডিয়ার সেনাবাহিনী, ইন্ডিয়ার বিএসএফ, আবার এই ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো আছে তাদের নিজেদের মধ্যে আবার জাতিগত দাঙ্গা হচ্ছে মেথাই এবং কুকিজদের মধ্যে। এই মানে চারোদিক দিয়ে ভেজাল লেগে গেছে এখানে। আরেকটা বিষয় বুঝেন, সেটা হচ্ছে নাগা এবং কুকিজরা থাকে হচ্ছে পাহাড়ে। যখন মানে করেন ভালো বৃষ্টি হয় না বা চরম ভাবাপন্ন আবহাওয়া চলে, তখন ওদের খাদ্য সংকট তৈরি হয়। এই খাদ্য সংকটের কারণে এরা করে কি, এই নাগা থেকে, তারপরে কুকিজরা,
এরা আস্তে আস্তে এই সমতল ভূমিতে মেথাই আছে মাত্র 11% সমতল জায়গা, এখানে নেমে আসে এবং তখন তারা কাজের সন্ধানে আসে বা খাবার সন্ধানে আসে, সেটা আবার মেথিজরা কিন্তু মেনে নেয় না, তখনও কিন্তু একটা সংঘাত ব্যাপক আকার নেয়। এটা একটা সমস্যা। আর এখানে আরও ছোট ছোট কিন্তু জাতিগোষ্ঠী আছে, যেমন মিজোজ আছে, কুকিজ তো বললামই, কুকি চিনস আছে, আবার চিনিজও আছে। এরাও কিন্তু আবার বিচ্ছিন্নতাবাদী এবং এরাও কিন্তু সশস্ত্র এদের সংগঠন আছে প্রত্যেকটার। বলা হয় যে 100-র অধিক সশস্ত্র সংগঠন আছে এই একটুক জায়গার মধ্যে। এর জন্য দায় মূলত আসলে ইন্ডিয়ান সরকারেরই। দেখেন ওইখানে হচ্ছে মূলত সমতল ভূমি মাত্র 11%, আর পাহাড়ি অঞ্চল 89%। অথচ ওইখানে যে রাজ্য সরকার, যে প্রদেশ, ঠিক আছে, সে প্রাদেশিক সরকারের মাত্র হচ্ছে 20টা সিট হচ্ছে 89% অঞ্চলের মানুষের জন্য, আর 11% মানুষের জন্য হচ্ছে 40টা সিট। এটাও কিন্তু একটা ব্যাপক হচ্ছে বৈষম্য তৈরি করছে। কারণ কেন, কেন্দ্রীয় সরকার থেকে যেহেতু এটা রিমোট অঞ্চল, ওখানে অনুদান পাঠানো হয় এবং অনুদানগুলো কিন্তু সিংহভাগ, বলা হয় যে 90-95% মাত্র ওই 11% এরিয়ার যে মানুষ মেধাবীদের আছে তাদের জন্য ব্যয় করা হয়, আর পাহাড়ি অঞ্চলের জন্য ওইভাবে কোনো ব্যয় করা হয় না। তাছাড়া ইনসার্জেন্সির কারণে এবং সেই 1947 সালের পর থেকে ওখানে রোডঘাটেরও কিন্তু তেমন একটা উন্নয়ন করে না। কারণ কেন, যদি রোড টোড বেশি উন্নত হয় তাহলে ওখানে বিচ্ছিন্নতাবাদীদের মুভমেন্ট আরও সহজ হবে। এই ভয়েও ইন্ডিয়া কিন্তু এখানে তেমন রোডঘাট তৈরি করে না, মানে যাতায়াত ব্যবস্থাটা ওরকম উন্নত করে নাই। এগুলোই কিন্তু বৈষম্য আরও বাড়ায় দিছে এবং ক্ষোভের পরিমাণ আরও বাড়ায় দিছে এবং তারা সেই জন্য কিন্তু বিচ্ছিন্নতার জন্য দাবি তুলতেছে। দেখেন এর তখন থেকে তো টুকটাক টুকটাক চলতেছে 47 সাল থেকে, কিন্তু বড় আকারের সংঘাত হয় সর্বপ্রথম হচ্ছে 1993 সালে। 1993 সালে নাগা আর কুকিদের মধ্যে একটা সংঘাত হয়, সেখানে কিন্তু ব্যাপক আকারে, মনে হয় ঐতিহাসিকভাবে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা লাগে, যেখানে বলা হয় যে প্রায় 750 জন মানুষ মৃত্যুবরণ করে এবং কয়েক হাজারেরও বেশি মানুষ আহত হয় এবং কয়েক হাজার ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। তারপরে কিন্তু আবার ওই 93 সালে আবার একটা দাঙ্গা হয় মেতেই আর পাঙ্গালদের মধ্যে। ওই যে সবাই কিন্তু মেতেইদের সঙ্গে বেশি ঝগড়া লাগে, মানে গণ্ডগোলটা লাগে, সেখানেও কিন্তু প্রায় 100 জনের বেশি মানুষ মারা যায়। আবার বিদ্রোহ এরপরে শুরু হয় 2009 সাল থেকে 2018 সাল শুরু হয় বিদ্রোহ, মানে ভারত সরকারের বিরুদ্ধে সরাসরি এবারকা একদম ব্যাপক আকারে বিদ্রোহ শুরু করে। সেখানেও বলা হচ্ছে যে সরকারি হিসাবে 1000-এর উপরে মানুষ মারা গেছে এবং বেসরকারি হিসাবে সেটা কয়েক হাজার এই 10 বছরের মধ্যে। আর 2023 সালে এসে এটা এখন একদম লাগামহীন হয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার সম্ভবত এখানে তেমন একটা মনোযোগ দেয় না। সেই 2023 সাল থেকে এখন পর্যন্ত মাসের 30 দিনের মধ্যে 25 দিনই এখানে চলে হচ্ছে কারফিউ, এবং এখানে চরম মানে মানবিক বিপর্যয় ঘটছে। শত শত নারী ধর্ষণের শিকার হয়েছে। ওই যে মেথেইরা যদি কুকিজদের নারীদেরকে পায় ধর্ষণ করে, কুকিজরা যদি মেথেইদের নারীদেরকে পায় তাদেরকে ধর্ষণ করে, এরকম মনে একদম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। দেখেন 2023 সাল থেকে 2026 এই 3 বছরের মধ্যে মেথেইদের 1449টার অধিক ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং 26টা গ্রাম পুড়ে দেওয়া হয়েছে। কুকিজদের প্রায় 127টা একবার গণ্ডগোলে, আরেকবার হচ্ছে 187টা ঘর বাড়ি পুড়ে দেওয়া হয়েছে এবং 34টার বেশি গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে। এটা কিন্তু মাত্র 3 বছরের মধ্যে, বুঝতেছেন? এখন জাতিগত দাঙ্গায় 2013 থেকে 2026, এটা 13টা ভুলে আসছে, 2023 থেকে 26 হবে। 2023 থেকে 26-এ বাস্তুচ্যুত হয়েছে 60,000-এর উপরে মানুষ, নিহত হয়েছে শত শত, ধর্ষণের শিকার হয়েছে প্রায় 1600-র অধিক, এবং রাষ্ট্রপতি শাসিত কিন্তু সরকার এখন চলতেছে সেখানে, কিন্তু তবুও ওখানে কোনো ইনসার্জেন্সি কন্ট্রোলে আনতে পারতেছে না। এবং জাতিসংঘ বা বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা কিন্তু এখন দাবি তুলতেছে যে ওইখানে জাতিসংঘের বাহিনী পাঠানো উচিত মানবিক বিপর্যয় ঠেকানোর জন্য। আপনারা তো জানেন জাতিসংঘ থেকে কিন্তু একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয় এই ধরনের ট্রাইবালদের জন্য। এখন জাতিসংঘ থেকে দাবি উঠতেছে কিন্তু ধীরে ধীরে যে ওইখানে জাতিসংঘের বাহিনী পাঠানো উচিত। ইন্ডিয়ার সেনাবাহিনী সক্ষম না মণিপুরের ইনসার্জেন্সি কন্ট্রোল করার জন্য, এবং আসলেই তাই, 3 বছর থেকে সেটা পারতেছে না। এটা কিন্তু ইসরায়েলও প্রমাণ করলো। আমি যে প্রথমে বললাম এই বেনি মেসাইদের প্রতি ইসরায়েলের এত আগ্রহ কেন, এই বেনি মেসাইদেরকে কিন্তু মূলত নিয়ে গেছে। ওইখানে যারা থাকে মণিপুরে
তারা হচ্ছে ইহুদিদের বেনি মিসাই সম্প্রদায়ের। এই সংখ্যা হচ্ছে এখানে ইসরায়েলের হিসাব মতো 5,800 জন বেনি মিসাই বসবাস করে। এবং ইসরায়েলের পার্লামেন্টে এটা কিন্তু রেজুলেশন পাস হয়েছে যে এই 5,800 জনকেই তারা নিয়ে যাবে, কারণ ইন্ডিয়া বা ভারত তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এরা সবাই কিন্তু ভারতীয় নাগরিক। এই ভারতীয় নাগরিকদেরকে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই কারণে তাদেরকে এখন ইসরায়েল নিয়ে যাচ্ছে। ইসরায়েলের ভাষ্য হচ্ছে এটাই, এবং দেখাও যাচ্ছে তাই। এবং গতকালকে কিন্তু এদেরকেই নিয়ে গেছে। এদেরকে নিয়ে যাওয়াটা যে ভারতের যত কতটা অসম্মানজনক সেটা আমি প্রথমেই বললাম। এখন দেখেন, ভারতে তো আরও ইহুদি আছে। ভারতের মুম্বাইয়ে আছে বেনি ইসরায়েল গোত্রের ইহুদিরা, কোচিনে আছে কোচিন ইহুদিরা, কলকাতায় আছে বাগদাদি ইহুদিরা, আর বেনি মেসাই তো আছে মণিপুরেই। ইসরায়েল শুধু বেনি মিসাইদেরকে নিয়ে যাবে, তাদের পার্লামেন্টে পাশ হয়েছে। কারণ কেন? এই যে বেনি ইসরায়েল যারা আছে মুম্বাইয়ে, কোচিনে যারা কোচিন ইহুদি আছে, কলকাতায় যে বাগদাদি আছে, এরা অর্থনৈতিকভাবে চরমভাবে ধনী। তাদেরকে ইসরায়েলে নিলেও ইসরায়েলের কোনো লাভ নাই। ইসরায়েল মূলত এই গরিব অসহায় বেনি মেসাই সম্প্রদায়কে নিচ্ছে তাদের আরেকটা কারণে। এই আরেকটা কারণটা কি? আরেকটা কারণ হচ্ছে রিসেন্টলি জানেন যে প্যালেস্টাইনের মানুষদেরকে তো গণহত্যা চালাইছে ইসরায়েল। সেখানে তো বেশ কিছু অঞ্চল দখল করে ফেলছে, কিন্তু সেখানে থাকবে কে? সেখানে থাকবে কে? দখল তো করলো, এখানে তো বসতি স্থাপন করতে হবে। মূলত এদেরকে নিয়ে যাচ্ছে সেখানেই বসতি স্থাপনের জন্য। এছাড়াও লেবাননের কিন্তু সাউথ ইসরায়েলে যেটা, নর্থ ইসরায়েলে যেটা, লেবানন অঞ্চলটা, নর্থ লেবানন যেটা দখল করছে কিছু অংশ গত 2 মাসে, সেখানেও কিন্তু বসতি স্থাপনের জন্য ইসরায়েল এই হঠাৎ করে 260 জনকে নিয়ে গেছে। কারণ কেন? ইহুদি যারা ধনী এবং উচ্চশিক্ষিত তারা কিন্তু ইন জেনারেলি ইসরায়েলে বেশি দিন থাকতে চায় না। এবং ইসরায়েলের ধনীরা মোটামুটি 2টা পাসপোর্ট, ডুয়েল পাসপোর্ট বেশিরভাগ ইউজ করে। অধিকাংশ হচ্ছে জার্মানের পাসপোর্ট আছে, আর বাকিদের আমেরিকার পাসপোর্ট আছে। তাদের ইসরায়েল থাকলো কি থাকলো না অত মাথা ব্যথা নেই। কিন্তু অসহায় যেগুলো ইহুদি, যেমন বেনি মেসাইয়ের মতন অসহায় ইহুদি যারা বিভিন্ন দেশ থেকে দরিদ্র অর্থনৈতিক কারণে ইসরায়েলে আসছে, তাদেরকে তো থাকতেই হবে। এখন এই ভারতের অসহায় 260 জন বেনি মিসাই সম্প্রদায়ের মানুষকে নিয়ে যাচ্ছে এই এক যুদ্ধ থেকে নিয়ে যেয়ে আরেকটা বড় যুদ্ধের ক্ষেত্রের মধ্যে এদেরকে বসবাস করানোর জন্য। এটা আসলেই অমানবিক, চরম অমানবিক। এবং ভারতের জন্য লজ্জার, যে দেশ নিজেকে পরাশক্তি দাবি করে সে তার নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারলো না।